Bismillahirrahmanirrahim. Good morning, my dear Dakhil 9 going students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. You all are safe and sound by staying at home in its critical time. My dear students and all viewers, as to take my salam, Assalamu alaikum. My dear students, I will take to introduce myself to you. I am Shopnum Sultana, lecturer English, Rachia Bagber Islamia DS Alim Madrasa, Adoshi Sodor Kumilla. My dear students, let's start our class. Today I will discuss about most important grammar, right form of verbs. Right form of verbs. My dear students, তোমরা জানো ভার্ব ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। ভার্ব কি? এই ভার্ব হচ্ছে ইংরেজি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। কেননা ভার্ব ছাড়া কোনো কমপ্লিট সেন্টেন্স গঠন হতে পারে না। সেন্টেন্সের সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স ভেদে ভার্ব বিভিন্ন রূপ গ্রহণ করে। কি কি? নাম্বার, পার্সন এবং টেন্স ভেদে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বসে আমাদের নাম্বার জানতে হবে, পার্সন জানতে হবে এবং টেন্স জানতে হবে। আমরা এর আগে আমরা ক্লাসেই নাম্বার শেষ করেছি, পার্সনও আমরা পড়েছি, টেন্সও আমরা জেনেছি। তারপরও আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বসের রুলগুলো আমরা করব তখন অবশ্যই আমাদের কি জানতে হবে? টেন্সটা, আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো আমরা কি করব একটু দেখে নিব। তোমরা বাসায় তোমরা নাম্বার দেখে নিবা, পার্সনটা দেখে নিবা, টেন্সটা একটু দেখে নিবা। জাস্ট এগুলো এক্সারসাইজ করার আগে এগুলো একটু দেখে নিবা। তাই বাক্যে ব্যবহৃত ভার্বের রূপ মানে কি? ফর্ম কি হবে? অর্থাৎ ভার্বটির প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, বেয়ার ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ ইত্যাদির মধ্যে কোন ফর্মটি বসলে বাক্যটি শুদ্ধ হবে তা নির্ধারণের জন্য কিছু নিয়মকানুন জানতে হবে। সুতরাং এটা সকল ইংরেজি শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা ছোট কাল থেকে আমরা কি পড়ে আসছি? রাইট ফর্ম অফ ভার্ব পড়ে আসছি। তারপরও আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে যখন আমরা এক্সারসাইজ করি তারপর এখানে কি হয়ে যায়? আমাদের মিস্টেক হয়ে যায়। কারণ কি? আমাদের টপিকসগুলো, আমাদের যে রুলগুলো, এগুলো আমাদের জানা থাকতে হবে। তাই ভার্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে রুলগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করব। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের এখানে টেন্স আছে, টেন্সের মধ্যে পার্ট আছে, তার মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সের কিছু গুরুত্বপূর্ণ রুল আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট টেন্সের রুল নিয়ে, রাইট ফর্ম অফ ভার্বসের প্রেজেন্ট টেন্সের রুলগুলো নিয়ে। তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে দেখো তোমরা, যেমন প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং এর ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা জানি তাহলে এটা কি হবে? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, তাই না? তাহলে আমাদের রুলটি আমরা কি বলেছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা। এক্সাম্পল, হি বয় প্লে ফুটবল। তাহলে আমাদের রুলটা কি বলেছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, ভার্বটি কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে প্লে কি? খেলা। প্লে কি? খেলা করা। তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের শেষে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমাদের কি হবে? দি বয় প্লের সাথে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। প্লেস ফুটবল। তাহলে এটা নিচে আমাদের, এটা হচ্ছে আমাদের থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে কি হয়েছে, এস বাই এ যুক্ত হয়েছে। ভার্বটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপরে আরো একটা বলছি, যেমন ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আবার কি হয়ে যাবে, আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন দি সান রাইজ ইন দা ইস্ট। সূর্য কোন দিকে উদিত হয়, পূর্ব দিকে উদিত হয়। তাহলে দি সান, তাহলে এটা কি চিরন্তন সত্য, সূর্য কিন্তু পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। এই কারণে চিরন্তন সত্যের বেলাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এ যুক্ত হবে। তাহলে সান সূর্য একটি, এটা সিঙ্গুলার, এই কারণে কি হয়েছে, ভার্বের শেষে এস বাই এ যুক্ত হবে। দি সান রাইজেস ইন দা ইস্ট। আবার কি দিতে পারি, দি সান সেট ইন দা ওয়েস্ট। তাহলে ইস্ট কি পূর্ব আর ওয়েস্ট কি পশ্চিম। তাহলে যদি আমরা সেট দেই, যেমন দেখো দি সান সেট ইন দা ওয়েস্ট, তাহলে এটাও কি সিঙ্গুলার। তাহলে এটার সাথে কি হবে, দি সান সেটের সাথে এস বাই এ যুক্ত হবে, এস যুক্ত হবে, সেটস ইন দা ওয়েস্ট। ঠিক আছে, এই দুটি রুল গেল। একটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝালে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আরেকটি হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভার্বের শেষে এস বাই এ যুক্ত হবে। এরপরে আসো বিভার। বিভার কোনগুলো, আমাদের বিভারবিহীন বাক্যকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডো, ডাজ বা ডিড বসাতে হবে, বা ডো, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। বিভার কোনগুলি, যেমন ডো, ডিড, ডাজ, এগুলো হচ্ছে কি আমাদের বিভার। তাহলে বিভারবিহীন বাক্যকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডো, ডাজ, ডিড বসাতে হবে। কি বসাতে হবে, আমাদের ডো, ডাজ, ডিড বসাতে হবে, ডো, ডাজ এবং কি বসাতে হবে, ডিড বসাতে হবে। এগুলো তোমাদের যে তোমাদের প্র্যাকটিক্যাল যে গ্রামার বুক আছে ওই বইয়ের মধ্যে সবগুলো রুলস দেওয়া আছে। তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি পরবর্তী ক্লাসে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তারপর আরও সহজ করে বুঝিয়ে দিব। আর বইটি সামনে রাখলে আরও ভালো হয়, তোমরা আমাকে বলতে পারবা যে কোন বইয়ের কত নাম্বার রুলটা আমি বুঝিয়ে দিব, বা এই এত নাম্বার রুলটি ম্যাডাম আমাকে বুঝিয়ে দিয়েন, তাহলে আমরা কি করতে পারবো, বুঝাতে পারবো। এমনিতে এগুলো সচরাচর সকল পরীক্ষার জন্য আমি যে রুলগুলো তোমাদেরকে পড়াচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট রুল, এবং সকল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে আমি রুলগুলো পড়াচ্ছি, গদবাদা কোনো বই থেকে পড়াচ্ছি না, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি পড়াচ্ছি। এখন দেখো আমি রুলটা কি বলেছিলাম, বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডো, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বিগার নট সিং এ সং। তাহলে দি গার্ল নট সিং এ সং, তাহলে এখানে কোন জায়গা আমাদের ব্র্যাকেট হবে, সিং, কারণ ভার্বটাকে আমাদের কি করতে হবে, চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তাহলে ভার্ব কি আমরা বলেছি এখানে কি বসাতে হবে, ডো, ডাজ, ডিড। তাহলে আমরা জানি ডো, ডাজ বসে প্রেজেন্ট, এটাতে অ্যাফার্মেটিভে বসে, আর ডিড সরি এটা ডো আর ডাজ, ডিড হচ্ছে পাস্ট, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম, আর ডো ডাজ হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে কি পাস্ট ফর্ম। প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডো ডাজ বসাই, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি বসাই, ডিড বসাই। তাহলে কি হবে, দি গার্ল ডাজ নট সিং এ সং। ঠিক
হয়ে যাবে। কেন ডাজ নট হয়েছে? কারণ দি গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি বসেছে? ডাজ বসেছে, কারণ ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। তাহলে অ্যান্সারটি কি হবে? দি গার্ল ডাজ নট সিং এ সং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা আমাদের নেগেটিভের ক্ষেত্রে বসেছে, দি গার্ল ডাজ নট সিং এ সং। যদি হতো, যদি আমাদের অ্যাফার্মেটিভ হতো তাহলে হয়ে যেত দি গার্ল সিংস এ সং, সিংস এ সং। তাহলে সিংস হয়েছে কখন? অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। যখন নেগেটিভ হবে তখন আমাদের ডাজ নট, এখানে আমাদের বিভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত হয় তখন আমাদের মূল ভার্বের সাথে আর কি যুক্ত হয় না? মেইন ভার্ব, মূল ভার্ব যেটাই বলো, এটার সাথে আমাদের কি যুক্ত হবে না? এস বাই এস যুক্ত হবে না। তারপরে দেখো আরেকটি এক্সাম্পল, দিয়ে বুঝতে, যেমন হি কাম হোম ইয়েস্টারডে। কি দিব? হি কাম হোম ইয়েস্টারডে। তাহলে আমাদের ভার্ব কোনটি এখানে আমাদের চিনতে হবে। তাহলে ভার্ব কি? কাম। ভার্বের মধ্যে সাধারণত ব্র্যাকেট দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ব্র্যাকেট অথবা নিচে আন্ডারলাইন করা থাকে। এখানে আমাদের চিহ্নিত করতে হবে যে এটা আমাদের এটা ভার্ব এবং এটা কোন টেন্স কোন ফর্মে আছে, এটা দেখে আমাদের ভার্বটি বসাতে হবে। তাহলে আমাদের রুলটা কি? রুলটা হচ্ছিল, আমরা কি বলেছিলাম? বিভার্ববিহীন বাক্য কি? বিভার্ব কিন্তু নাই এখানে, ডো নাই, ডাজও নাই, ডিডও নাই। বিভার্ব হচ্ছে ডো, ডাজ, ডিড। তাহলে এখানে যেহেতু নাই, এখানে আমাদের এটা আমাদের কি করতে হবে? ভার্ব দেখে চিহ্নিত করতে হবে এবং কি আমাদের অবজেক্ট কি আছে, যেমন কি কাম হোম ইয়েস্টারডে। ইয়েস্টারডে আমাদের বোঝাতে হবে যে ইয়েস্টারডে মানে কি? গত কল। তো এখন গতকাল যেহেতু বুঝিয়েছে, আমাদের সেন্টেন্সটা বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে। তাহলে আমাদের বুঝতে হবে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এই কারণে আমাদের কি হয়ে যাবে? যেমন ডিড হয়ে যাবে। আমি একবার বলেছি যে ডো ডাজ বসে প্রেজেন্ট ফর্মে আর ডিড বসে কি? পাস্ট ফর্মে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে? হি, তাহলে আমাদের কি হবে? হি কাম হোম ইয়েস্টারডে। তাহলে আমরা যদি এটাকে কি করি? প্রশ্নবোধক, যদি আমরা এটাকে যদি কি করি? ইন্টারোগেটিভ করি, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ আমাদের যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? যেহেতু ইয়েস্টারডে আছে এই কারণে কি বসাতে হবে? আমাদের ডিড বসাতে হবে। কি করতে হবে? ডিড বসাতে হবে। তাহলে এটাকে আমরা ইন্টারোগেটিভ করলাম। ইন্টারোগেটিভ, হি কাম হোম ইয়েস্টারডে। ঠিক আছে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডিড হি, কারণ আমরা জানি বিভার্বের পর পরে আমাদের কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। ডিড হি কাম হোম ইয়েস্টারডে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে? তাহলে আমাদের এখানে কি রাখতে হবে? একটা চিহ্ন দিতে হবে। এখানে একটা কি থাকবে? এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ দিয়ে চিহ্ন দিয়ে দিবে ইন্টারোগেটিভে। তখন আমাদের বুঝতে হবে যে পরবর্তী সেন্টেন্সটিকে কি করতে হবে? আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। এই কারণে আমাদের ইন্টারোগেটিভ করতে হলে কি দিতে হবে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে? ঠিক আছে, কারণ আমাদের সেন্টেন্সটি দেওয়া আছে হি কাম হোম ইয়েস্টারডে। নরমালি দিয়ে দিয়েছে কি? একটা প্রশ্নবোধক চিহ্ন, সাইন অফ ইন্টারোগেশন। কি এই চিহ্নটাকে কি বলে? সাইন অফ ইন্টারোগেশন। সাইন অফ ইন্টারোগেশন। তখন এটাকে আমাদের কি করতে হবে? সেন্টেন্সটিকে আমাদের ইন্টারোগেশন করতে হবে, ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা পরবর্তী রুলসে চলে যাই। দেখো আমাদের অনেকগুলো রুল আছে। এখন সবগুলো রুল তো পড়ানো যাবে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই রুলগুলো আমাদের পড়াতে হবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, এটা আমাদের এটা আমরা যেমন আমাদের ক্লাসে মূল ক্লাসে যেমন আমরা গদবাদা তোমাদেরকে 10টি 12টি 15টি 20টি রুলস আমরা বুঝিয়ে একসাথে দিতে পারি, এখানে কিন্তু সম্ভব না। হ্যাঁ, যদি তোমাদের সাথে আমাদের কখনো জুমে ক্লাস হয় তাহলে তখন আমরা ওইভাবে ক্লাস নিব এবং কি
চেষ্টা করব পরবর্তীতে। দেখো আমাদের পরবর্তী রুলসটা হচ্ছে, আমরা অনেকগুলো রুলস আগে পড়েছি, এখন জাস্ট আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট রুলগুলো আছে এগুলো একটু বলবো। দেখো, অতীত বা ভবিষ্যতের কোনো সময়ের উল্লেখ ছাড়া যদি বাক্যে কি থাকে, অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, ডেইলি থাকে, সামটাইমস থাকে, অফেন থাকে, জেনারেলি, এভরিডে, হ্যাঁ, ওকেশনালি, ইউজুয়ালি, তারপর হচ্ছে যদি থাকে এভরি উইক থাকে, এভরি মান্থ থাকে, তারপরে হচ্ছে ওয়ান্স ইয়ার, নর্মালি ইত্যাদি থাকে, তবে সেই সেন্টেন্সটি কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের হবে। কি কি? ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, এগুলো যদি থাকে তাহলে আমাদের কি হবে সেন্টেন্স। এই রুলটা তোমাদের বইয়ে আছে, এটা তোমরা দেখে নিবা। হ্যাঁ, ইত্যাদি থাকে তবে সেটি কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে কি থাকবে, যেমন হি অলওয়েজ রেগুলার, কি দিতে হবে দেখো এক্সাম্পল। তাহলে আমাদের এটা কি, আমরা এটা কি বলেছি, যে সেন্টেন্সটাতে আমাদের যদি কোনো অতীত বা ভবিষ্যৎকালের কোনো সময়ের উল্লেখ ছাড়া যদি সেন্টেন্সটার মধ্যে কি থাকে, অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, ডেইলি থাকে, সামটাইমস থাকে, অফেন থাকে, ওকেশনালি থাকে, ইউজুয়ালি থাকে, তারপর নেচারালি থাকে, এগুলো যদি ইত্যাদি কতগুলো ওয়ার্ড আছে এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে এখন আমাদের কিভাবে আমরা বুঝবো সিম্পল প্রেজেন্ট টেন্স? তাহলে যেমন হি ব্র্যাকেটে বি, কি দিতে হবে, হি অলওয়েজ রেগুলার, কি দিতে হবে, হি অলওয়েজ রেগুলার, অলওয়েজ কথাটি আছে, তাই না? তাহলে আমাদের যেহেতু বি ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমরা একটা রুলস করেছি কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কি হবে, প্লুরাল। যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার আছে সেহেতু ভার্বও কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, হি ইজ অলওয়েজ রেগুলার, ইজ অলওয়েজ রেগুলার। দেখো আমাদের অলওয়েজ থাকলে আমরা বুঝবো যে আমাদের কি হবে, সেন্টেন্সটি কি হয়ে যাবে, আমাদের সাবজেক্ট যদি যদি কি থাকে, সিঙ্গুলার থাকে, ভার্ব আমাদের কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। এরপর আরেকটি एग्जांपल দেই, যেমন দিতে পারো রাকিব often visit us, রাকিব বা রহিম often visit us। তাহলে এখানে যেহেতু আমাদের ভার্ব আছে সেহেতু আমাদের কি লাগবে না, বি ভার্ব লাগবে না। তাহলে আমাদের ভার্ব কোনটি, ভিজিট, ভার্ব কোনটি, ভিজিট। তাহলে রহিম often, যেহেতু সাবজেক্ট কি সিঙ্গুলার, সাবজেক্ট কি সিঙ্গুলার, তাহলে ভার্ব হয়ে যাবে কি সিঙ্গুলার, often visits us, ঠিক আছে? তাহলে আমাদের এই অক্সিলিয়ারি বি ভার্ব থাকলে কি হবে, am, is, এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার, আর am, is, আর হচ্ছে কি আমাদের প্লুরাল, আর হচ্ছে কি আমাদের প্লুরাল, ঠিক আছে? আর এখানে যদি আমাদের এখানে যেহেতু বি ভার্ব নাই সেহেতু আমাদের টেন্স অনুযায়ী দিতে হবে যে কোন টেন্সে আছে। তাহলে আমাদের কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট আমরা পড়েছি বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এই কারণেই আমাদের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে কি যুক্ত হয়েছে, এস বা ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এই রুটির মধ্যে জানলাম দুটি দিতে হবে, দুটি জিনিস জানতে হবে। বি ভার্ব থাকলে কি হবে, এম ইজ আর হবে, এম ইজ আর হবে, তার মধ্যে এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। আর যদি আমাদের বি ভার্ব না দেয়া থাকে, মূল ভার্ব দেয়া থাকে, তাহলে মূল ভার্ব দিলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রতে চলে যাব। ওই সূত্রটা কি, যদি প্রেজেন্ট যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি কি হয়, ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আমরা কয়টি রুল পড়েছি, 3টি রুল পড়া হয়েছে। এবার দেখো পরবর্তী রুলে আমরা যাই। আমরা যখন বর্তমানকালে চলিতেছে, ঘটিতেছে, হইতেছে, তার মধ্যে কি, যেমন
লুক, নাও, অ্যাট প্রেজেন্ট, তারপরে অ্যাট দিস মুমেন্ট, হ্যাঁ, এগুলো যদি থাকে যেই সেন্টেন্সে, তাহলে আমাদের ওটা কি হবে, যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে যে ভার্ব আছে ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এটা কোন টেন্সে পড়বে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্সে পড়বে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বাই আইএনজি যুক্ত হয়। আমরা কি পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি, অবজেক্ট। এর মধ্যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও থাকে, তারপর হচ্ছে লুক থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, অ্যাট দিস মুমেন্ট থাকে, তাহলে আমরা কি করব, ওই সেন্টেন্সের ভার্ব, যে ভার্ব থাকবে এই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। এটা কোন টেন্সে থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যেমন সীমা sing a song now. সীমা sing song a now. তাহলে আমরা এখন এখানে একটা সেন্টেন্স দিলাম। এখন এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি নাই দেখতে হবে, কি নাই কি আছে। হ্যাঁ, এখন আমরা সেন্টেন্সের মধ্যে আমাদের রুলসে ছিল যে সেন্টেন্সের মধ্যে নাও থাকবে ওই সেন্টেন্সটি কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হতে হলে আমাদের কি নাই এখানে, যেমন এই সাবজেক্টের পরে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, কি নাই, অক্সিলারি ভার্ব নাই, তারপর হচ্ছে কি নাই, ভার্বের সাথে আইএনজি নাই। ঠিক আছে, তাহলে আমরা পড়েছি যে সেন্টেন্সের মধ্যে নাও থাকবে অ্যাট প্রেজেন্ট, তারপরে কি থাকবে, অ্যাট দিস মুমেন্ট, তারপরে কি থাকবে, আর কি থাকবে, লুক থাকবে। তাহলে আমরা ওই সেন্টেন্সটিকে কি বুঝবো, যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমরা নাও আছে যেহেতু আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে সাবজেক্ট কি বসাবো, আমরা অ্যানসারে যাচ্ছি। অ্যানসার সীমা, এটা কি সিঙ্গুলার হলে কি হবে, ইজ হবে, সীমা ইজ। সিং এর সাথে কি যুক্ত হবে, আইএনজি। সীমা ইজ সিঙ্গিং, is singing a song now. Shima is singing a song now. এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলসে পড়েছে। আজকে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে, মূলত আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হয়ে যাবে। দেখো, সর্বশেষ আরেকটি রুল পড়াচ্ছি আমি। কোন সেন্টেন্সে যদি অলরেডি থাকে, ইভার থাকে, জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, রিসেন্টলি, ইয়েট, লেটলি, ইমিডিয়েটলি ইত্যাদি যদি থাকে, তাহলে সেন্টেন্সটি আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার একটু বলে নেই, সেন্টেন্সে যদি অলরেডি, ইভার, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, ইমিডিয়েটলি ইত্যাদি থাকে, তাহলে সেন্টেন্সটি কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি অবশ্যই জানি, যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মুভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভি ফ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি, অবজেক্ট। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বলেছি, যে সেন্টেন্সের মধ্যে যদি কোনো সেন্টেন্সে যদি অলরেডি থাকে, ইভার থাকে, জাস্ট নাও থাকে, তারপরে হচ্ছে রিসেন্টলি থাকে, ইয়ার থাকে, লেটলি থাকে, ইমিডিয়েটলি থাকে, তাহলে সেন্টেন্সটি কোন টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, যেমন আই অলরেডি ফরগেট হিজ নেম, আই অলরেডি ফরগেট, এই ব্র্যাকেটে কি দিতে হবে, ভার্বটি চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তাহলে I already forget his name। তাহলে আমরা কি বলেছিলাম, যে সেন্টেন্সের মধ্যে অলরেডি থাকবে তাহলে এই সেন্টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে
দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হয় তাহলে আমাদের কি হবে, তাহলে অলরেডি থাকলে আমাদের কি হয়ে যাবে, তাহলে কি হবে আই হ্যাভ। তাহলে হ্যাভ আনতে হবে কোথায়, আমরা জানি সাবজেক্টের, এই যে সাবজেক্টের পরপরই হ্যাভ হ্যাজ বসেছে, সাবজেক্টের পরপর কি বসেছে, হ্যাভ হ্যাজ বসেছে। তাহলে বসিয়ে দিই আমরা সাবজেক্টের পরপরই আই হ্যাভ। এরপরে আমরা কি বসাবো, আমাদের চিহ্নিত অলরেডি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের মূল ভার্ব কি আছে, ফরগেট আছে। তাহলে ফরগেট আমরা ভার্ব পড়েছিলাম যে প্রেজেন্টে যদি ফরগেট থাকে পাস্ট হয়ে যাবে ফরগট, আর পাস্ট পার্টিসিপলে কি হবে, ফরগটেন। তাহলে আই হ্যাভ অলরেডি ফরগটেন হিজ নেম। তাহলে আমরা বাসায় ভার্বগুলো একটু দেখে নিব, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। এগুলো আমরা দেখে নিলে আমাদের কি হবে, সুবিধা হবে কি, যে আমরা এগুলো করতে আমাদের সুবিধা হবে। ভার্বগুলো যেমন ফরগেটেন, পাস্ট ফর্ম কি ফরগট, পাস্ট পার্টিসিপল ফর্ম কি ফরগটেন। পরবর্তী ক্লাসে দেখা গেছে আমরা পাস্ট টেন্স এগুলো করাবো, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো করাবো। এর মধ্যে আমরা কি করবো, একটু দেখে নিব যে আমরা কোন রুলগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা আগে থেকে একটু আগে পড়েছো এবং এখন আরেকটু কি করবা দেখে নিবা, কারণ অনেকদিন তোমরা পড়াশোনার থেকে কি আছো, দূরে আছো। আরেকটি আমি এক্সাম্পল দেই, যেমন ইউ ইভার বি টু কক্সবাজার। ইউ ইভার, আমরা বলেছি না যে ইভারের পরও কি হবে, যেমন ইভার থাকলো বি টু কক্সবাজার। ইউ ইভার বি টু কক্সবাজার। এখানে যদি কক্সবাজার দিয়ে যদি সাইন অফ ইন্টারোগেশন চিহ্ন দিয়ে দেয়, তাহলে আমাদের কি, আমি আরেকটা সেন্টেন্স পড়িয়েছিলাম যে এরকম যদি কি দিয়ে যায়, ইন্টারোগেশন, সাইন অফ ইন্টারোগেশন দিয়ে দেয়, তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করতে হলে ইউর সাথে কি বসে, আমাদের হ্যাভ বসে। তাহলে আমাদের প্রশ্নবোধক যেহেতু আছে, ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটিকে আমাদের কি দিতে হবে, সামনে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাভ ইউ, তাহলে অক্সিলারি ভার্বের পরে কি, তাহলে আমরা হ্যাভ ইউ। আমরা যদি সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করে থাকি তাহলে এটাকে অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বের পরপরই সাবজেক্ট বসাতে হবে। অক্সিলারি ভার্বের পরপরই কি বসাতে হবে, আমাদের সাবজেক্ট। যেমন এটাকে উল্টালে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আবার এটাকে আমরা যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হয়ে যাবে, আমাদের অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আবার কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে হ্যাভ ইউ, তাহলে ইভার, তাহলে বি আছে। তাহলে বি এর কি, আমাদের বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, যেহেতু আমাদের এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বিন হয়ে যাবে, বি বিন। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। তাহলে আমাদের ওয়াজ পাস্টে কি হবে, বি এর পাস্ট ফর্মে হয়ে যাবে ওয়াজ ওয়ার বিন, ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপলে কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। তাহলে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, ঠিক আছে। তাহলে আমরা কি দিলাম, অ্যাফার্মেটিভও দিলাম, আমরা নেগেটিভও দিলাম। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো রুলগুলো করবো, এর মধ্যে তোমরা একটু দেখে নিও। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। এই পরিস্থিতি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হবে ততদিন তোমরা অনলাইনে পড়াশোনা চালিয়ে যাবে, ঘরটাকেই তোমরা মাদ্রাসা মনে করবা। এই প্রত্যাশা রেখে আমার ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।